হয়েছে যে কিছুক্ষণ পরে কোনো একটি দল এসে তাদের কাছে চাঁদা দাবি করলো কিনা, কিংবা তাদের পরিবারের কোন সদস্য হঠাৎ করে অপহরণ হয়ে গেল কিনা, কিংবা কোথাও আটকে রেখে তাদের কাছ থেকে অর্থ আদায় করা হলো কিনা, সেই বিষয়টা তাদের কাছে মুখ্য বিষয়। অথচ 17 বছর আগে যে শান্তি চুক্তি করা হয়েছিল, সেই শান্তি চুক্তির মূল উদ্দেশ্যটা ছিল পাহাড়ের যে লোকজন তারা নিজেদের পূর্ণ স্বাধীনভাবে চলাচল করতে পারবে, যে কোনো ধরনের নিঃসংকোচে তাদের ভূমিতে বসবাস করতে পারবে, তাদের ন্যায্য অধিকার নিশ্চিত হবে। কিন্তু 17 বছর পর এসে এখন আমরা কি দেখছি? আমরা দেখেছি 17 বছর আগে চুক্তি করেছিল দুটি পক্ষ, একটি ছিল সরকার আর একটি ছিল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। এই দুইজনের মধ্যে লেনদেনের বিষয় ছিল, অর্থাৎ বোঝাপড়ার বিষয় ছিল। এখন আজকে 17 বছর পর এসে আমরা কি দেখছি? এখানে পক্ষ চারটি। একটি হলো যে 80 দশক থেকে মাহফুজুল্লাহ ভাই বলেছেন যে বাংলাদেশকে পুনর্বাসন করা হয়েছে, সেখানে বাংলাদেশি অর্থাৎ বাঙালির সংখ্যা অনেক বেড়ে গেছে এই 17 বছর পরে। পাশাপাশি যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি একটি পক্ষ ছিল, যারা সরকারের সাথে চুক্তি করেছিল, তারা হয়ে গেছে এখন দুটি পক্ষ, অর্থাৎ তাদের মধ্যে দ্বিধা বিভক্তি। একই সঙ্গে সেই 17 বছর আগে যারা চুক্তির বিরোধিতা করেছিল, তারাও জনসংহতি সমিতির একটা অংশ ছিল, তারা ইউপিডিএফ নামে তারাও শুরু থেকে বিরোধিতা করেছিল, এখনো বিরোধী। এই চারটি পক্ষ এখন মূলত আদর্শের লড়াইয়ের চেয়ে ব্যক্তির লড়াই বেশি নিজেদের মধ্যে এখন দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়েছে। কে কত বেশি চাঁদা জোগাড় করবে, কে কত লোককে অপহরণ করে বেশি অর্থ আদায় করবে, এবং কে কত বেশি অবৈধ অস্ত্র সংগ্রহ করবে, তার একটি প্রতিযোগিতা আমি এখানে লক্ষ্য করছি। আচ্ছা, এর বাইরে মানুষের মধ্যে আপনি যে নিরাপত্তাহীনতা, যে শঙ্কার কথা বলছেন, এর বাইরে কি মানুষ এই যে চুক্তির কতটুকু বাস্তবায়িত হয়েছে, কোনটি তারা সবার আগে চায়, এরকম কি কোনো ধারণা আমাদেরকে দিতে পারেন? আসলে মানুষ তো এত কিছু বুঝে না। একজন পাহাড়িরা এমনিতে নিরহ প্রকৃতির জাতি, তারা চায় তারা শান্তিতে কাজ করবে, শান্তিতে খাবে, শান্তিতে ঘুমাবে। কিন্তু তাদের ওই শান্তির জায়গাটুকু এখন নষ্ট হয়ে গেছে। একসময় তাদের ভীতি কাজ করতো, আর্মি তাদের উপর অত্যাচার করতো। এটা কিছুটা কেমন ছিল, কিছুটা সত্যতা ছিল, কিছুটা মৃত ছিল, কিছুটা বানানো ছিল। আচ্ছা, এখন তাদের উপর কারা অত্যাচার করছে, কে কার উপর কখন অত্যাচার করবে, সেটার কোনো নিশ্চয়তা নাই। সাধারণ মানুষ অনিশ্চয়তা এই জায়গাটাতে। মামুন আব্দুল্লাহ, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা হয়তো আবারও আপনার সঙ্গে যোগাযোগ করব। যে মামুন আব্দুল্লাহ বলছিলেন কিন্তু যে মানুষের ভিতরে যে শঙ্কা, যে নিরাপত্তাহীনতা, তিনি ঘুরে সেখানে দেখেছেন। শান্তি চুক্তি কতটুকু বাস্তবায়িত হয়েছে, কতটুকু হয়নি? আপনি জানেন যে 72টা চুক্তি, 72টা ধারা রয়েছে, কতটুকু এ নিয়েও কিন্তু আসলে সরকারের মধ্যে এবং আদিবাসীদের মধ্যে একটা মতবিরোধ রয়েছে। এই বিষয়টি নিয়ে ফিরবো, তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব মাহফুজুল্লাহ, আপনি জানেন যে পার্বত্য চট্টগ্রামে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সেখানে জেলা পরিষদ হওয়ার কথা, পার্বত্য আঞ্চলিক পরিষদ হওয়ার কথা, এগুলো আছেও আসলে, কিন্তু সেগুলি অকার্যকর বলে কিন্তু জনসংহতি সমিতি বা আদিবাসীদের যে ফোরামগুলো আছে তারা দাবি করছেন। এটা অকার্যকর কেন? না, এর আগে একটু বলি যে মামুন আব্দুল্লাহ বললেন, উনি চারটি কথা বললেন যে চারটি গ্রুপ ওখানে আছে। এর একটা তো হচ্ছে যারা ওখানে মানে বসতি গড়েছেন বাঙালিরা, এর বাইরে আরও তিনটা আছে। ওটা বললে একটু দর্শকদের জন্য সুবিধা হয়। এর একটা হচ্ছে ইউপিডিএফ, যারা শান্তি চুক্তি যখন স্বাক্ষরিত হয় তখনই ওর সঙ্গে দ্বিমত করে তারা বেরিয়ে গেছেন, এবং ওদের গঠন সম্পর্কে নানান ধরনের কথাবার্তা আছে, আমি সেখানে যাচ্ছি না। আর যারা আপনার জনসংহতি সমিতি, সেখানে আবার দুই ভাগ হয়েছে। এক সময় লার্মা গ্রুপ বলে যে তারা প্রকৃত লার্মার। হ্যাঁ, ওই তার মানে সন্তু লার্মার যিনি সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ ছিলেন, সুধা সিন্ধু খিসা, তিনি গিয়ে আবার আরেকটা গ্রুপের নেতৃত্বে। এই চারটা অবস্থান দাঁড়িয়েছে। চারটা অবস্থান দাঁড়ানোর ফলে যেটা হয়েছে, আমি তো মনে করি যেটা অন্যদের জন্য সহায়ক হয়েছে, যে চার রকমের বক্তব্য নিয়ে হাজির হচ্ছে ওখানে, এইটা একটা। আরেকটা যে উনি বললেন যে অন্যদের জনসংখ্যা কমেছে, যারা বসতি গড়েছে তাদের সংখ্যা বেড়েছে। গতকালকে একটা অনুষ্ঠান দেখছিলাম এনডিটিভির, ওখানে তারা বলছেন যে পশ্চিম বাংলায় এখন জনসংখ্যা 30 ভাগ হচ্ছে মুসলমান, কারণ এত বেড়েছে, যে কারণে মুসলমানদের বিষয়টি বিশেষ বিবেচনায় নিতে হবে। এগুলি কিন্তু হয় কি, আজকে যে সমস্যাটা পার্বত্য চট্টগ্রামে আছে, এইটার দুইটা বিষয় আছে। এর একটা অতীতের বাস্তবতা, আর হচ্ছে বর্তমানের বাস্তবতা। আমরা যদি সত্যি সত্যি সমাধান চাই, অতীতের বাস্তবতাকে যেমনি বিবেচনায় নিতে হবে, বর্তমানের বাস্তবতাকেও নিতে হবে। কারণ আমি ওই যে আপনার ওই প্রশ্নটার জবাব দেই, দেখেন ওইটা আপনি খালি পার্বত্য চট্টগ্রাম দেখছেন কেন, আমার এইখানে
এই ইয়েতে সমতল ভূমিতে বা বাংলাদেশের অন্যান্য অঞ্চলে আপনার জেলা পরিষদ কাকে দিয়ে চালানোর কথা? নির্বাচিত প্রতিনিধিকে দিয়ে। তো আপনি কি চালাচ্ছেন, কেমন করে চালাচ্ছেন? পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রেও তো এই সমস্যাগুলি যে মনোনীত ব্যক্তিরাই আসলে চালাচ্ছেন, এটাই কি মূল সমস্যার কারণ এই আঞ্চলিক এই প্রতিষ্ঠানগুলি সচল না হওয়ার পেছনে? এগুলো তো নির্বাচিত হওয়ার কথা, নির্বাচন হওয়ার কথা, কিন্তু আঞ্চলিক পরিষদ তো নির্বাচন করতে পারবে না যদি না জেলা পরিষদগুলো নির্বাচন না হয়। সেটি শুধুমাত্র পার্বত্য অঞ্চলে না, এটি কিন্তু মানে বাংলাদেশের অন্যান্য জায়গাতেও যে জেলা পরিষদগুলো আছে এগুলোও কিন্তু নির্বাচিত হওয়ার কথা। সেখানে তো সেখানেও মনোনীতরা আছে এবং পার্বত্য অঞ্চলেও মনোনীতরা আছে। যদিও সমতলে জেলা পরিষদগুলো সেটা আবার ভিন্ন, সেগুলো আবার রাজনৈতিক অন্য দর্শনগুলো আছে। মনোনীত লোক থাকলে নিয়ন্ত্রণ করা সহজ হয়। জনাব মাহফুজুল্লাহ যেটি বলছিলেন যে অতীতের বাস্তবতা এবং বর্তমানের বাস্তবতা এই দুইটাকে কি আপনারা মানে সমন্বিতভাবে আনতে পারেন? আমি যেটা মনে করি সেটি হলো যে পার্বত্য চট্টগ্রামে যে চুক্তি হয়েছিল সেটা একদিকে ঠিক যে মনোনীত লোকদের দিয়ে হয়তো নিয়ন্ত্রণ করা, নিজের ইচ্ছামতো কাজ করা সহজ, কিন্তু পার্বত্য চট্টগ্রামের যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি যেটা হয়েছিল সেটা যদি বাস্তবায়িত হইতো, সেটা কিন্তু এই যে সমতলে যে জেলা পরিষদ যেগুলো এখন আছে দলীয় লোকদেরকে দিয়ে প্রশাসক নিয়োগ করে, সেটা থেকে কিন্তু ভিন্ন বিষয় ছিল, কিন্তু সেটা বাস্তবায়িত হয় নাই। এবং সেটা বাস্তবায়িত না হওয়ার কারণে খাগড়াছড়ির যে ভাই তথ্য দিলেন, এগুলো তো হবেই, কারণ সেখানে চুক্তি বাস্তবায়িত হলে আঞ্চলিক পরিষদ, পার্বত্য চট্টগ্রামের 3 জেলা পরিষদ, সেখানকার উন্নয়ন, সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভূমির অধিকার, পাহাড়ি মানুষের উন্নয়নের অধিকার সবগুলো কিন্তু নিয়ন্ত্রণ করবার কথা ছিল। কিন্তু যেহেতু সরকার এই প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে রেখেছে, এগুলো কার্যকর করবে কে? সরকার করবে, যেহেতু অকার্যকর করে রেখেছে সেই জন্য সেখানে দেখবেন ওনারা নিজেরাও বারবার বলছেন যে সেখানে পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। না, সরকার দেখেন ভূমি সমস্যার যে মানে সমস্যাটি আছে এটা কিন্তু কম বেশি সবাই জানে যে আদিবাসীদের ভূমির একটা নিজস্ব ব্যবস্থাপনা আছে, তাদের মালিকানার একটা নিজস্ব কৌশল আছে। সরকার একটা ভূমি কমিশন গঠন করলো, কিন্তু ভূমি কমিশন কিভাবে করে পরিচালনা হবে, যে আইন দরকার সেই আইন কি হয়েছে? পার্বত্য চট্টগ্রাম চুক্তির মধ্যে আছে যে এটা ভূমি কমিশন গঠিত হবে এবং ভূমি কমিশনের 3টা সার্কেলে 3টা ভূমি কমিশন গঠিত হবে, 5 জন সদস্য তার। কিন্তু 97 সালে চুক্তি যখন হয়, ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন, সেই সময় যারা চুক্তি করেছিলেন শেখ হাসিনা সরকার, ওনারা তাদের ক্ষমতা যাওয়ার কিছুদিন আগে শেষ সময়ে এই আইনটা করে যান, সেটাকে বলে ভূমি নিষ্পত্তি কমিশন আইন 2001। সেটা পার্বত্য চট্টগ্রাম চুক্তিতেই ছিল যে সেখানে কোনো আইন হলে পার্বত্য চট্টগ্রামের জনগণের সঙ্গে আঞ্চলিক পরিষদের সঙ্গে তারা আলাপ আলোচনা করে সেটা করবেন, কিন্তু সে আলাপ আলোচনা করা হয় নাই। এবং যে আইনটি করা হলো সেই আইনটি পার্বত্য চট্টগ্রামের কি বলে ভূমি সমস্যা সমাধান তো দূরের কথা, চুক্তির সঙ্গেই নানা রকম সাংঘর্ষিক এটা ওইরকম ভাবে এটা আইনটা করা হলো। সঞ্জীব আরেকটা কথা বলতে চাচ্ছে না, সেটা হচ্ছে ওই ভূমি কমিশনের যিনাকে প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল সেই বিচারপতি সাহেব কয়দিন থাকতেন ঢাকায় আর কয়দিন থাকতেন ওখানে, সেই দায়িত্বটা কিন্তু উনি পালন করেন নাই। উনি যদি ওই দায়িত্বটা পালন করতেন তাহলে কিন্তু আমরা ভূমি অবস্থার একটা চিত্র পেতে পারতাম, এখন সেটা কিন্তু হয় নাই। তো সেটার জন্য আপনি কাকে দায়ী করবেন? উনি অবশ্য বলবেন যে ওই আইনটাই যেহেতু ঠিক মতো হয় নাই, 2001 সাল ডিফেক্টিভ, 2001 সালে, এবং তাদের সঙ্গে আলোচনা করা হয় না 2001 থেকে এখন 2014। কিন্তু দেখেন এই যে এখনো বারবার এটা বলা হচ্ছে যে ওই আইন সংশোধন করা হবে, কিন্তু এখনো সেই আইন সংশোধন হয় নাই। তো আইনই সংশোধন হয় নাই, আইন সংশোধন হয়ে পাস হবে, তারপরে এটা অফিস বসবে, চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে। তার মানে আপনি দেখেন যে সরকার যদি সত্যিই চুক্তি বাস্তবায়ন করতে চায় তাহলে আপনার এই 13-14 বছরে আইনইটা ঠিক মতো প্রণয়ন করা হয় নাই। সরকারের দিক থেকে কিন্তু একটা অভিযোগ আছে, তারা বলছে যে এই এলাকাগুলোতে কোন রকম উন্নয়ন কর্মকাণ্ড তারা সরকার করতে পারে না। যেমন রাঙামাটিতে একটা আপনার মেডিকেল কলেজ করার প্রস্তাব করা হয়েছিল, এটা কিন্তু বিরোধিতা করা হয়েছে এবং এটা খুব সোজা জবাব আছে। যেমন এই এদিক নিয়ে আর কি সমতলকে নিয়ে আজকাল সরকার বলে না গণতন্ত্র আগে না উন্নয়ন আগে, গণতন্ত্রের দরকার নাই, উন্নয়ন করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এবং এইটা অগাস্ট মাসেও প্রধানমন্ত্রী বক্তব্য পত্রিকা ছাপা হয়েছে যে এখন গণতন্ত্রের প্রয়োজন নেই, উন্নয়ন। এই একই সমস্যা তো ওখানে যদি মানুষের অধিকার না থাকে আপনার, তো কিসের আপনি কি মানে বিল্ডিং বানাবেন, মেডিকেল কলেজ বানাবেন? নো, পিপল উইল নট অ্যাকসেপ্ট ইট। পৃথিবীর কোথাও এটা অ্যাকসেপ্ট করে নাই। আগে তাকে স্যাটিসফাই করতে হবে, তার মনকে শান্ত করতে হবে, তারপরে সে উন্নয়নকে গ্রহণ করবে। এটা কিন্তু ভুল বুঝাই বলি, মেডিকেলটা চালু হয়েছে কিন্তু
ওনারা এখন বিশ্ববিদ্যালয় চাচ্ছেন না, সেটা হলো প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ওনারা কিন্তু বিশ্ববিদ্যালয় চায় না এটা বলে না, ওনারা বলছেন আমরা চাই কিন্তু এখন নয়, ওনারা বলছেন। কারণ ওনারা মনে করেন যে ওখানকার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেগুলো, ওগুলোর যে মান, ওগুলো যে অবহেলা উপেক্ষার মধ্যে আছে, ওগুলোকে উন্নতি না করে যদি এই মুহূর্তে বিদ্যালয় দেওয়া হয়, তাহলে পার্বত্য চট্টগ্রামের ওই যেটা যে ভয় যে আবার হয়তো সমতল থেকে শিক্ষিত মানুষেরা, যেমন ধরেন আপনি সেখানে যত ছাত্রছাত্রী নেওয়া হবে, কথার কথা ধরেন 1000 ছাত্রছাত্রী নেওয়া হবে, এবং এটা আমরা ধরে নিতে পারি তার সিংহভাগ হবেন হলো ও আদিবাসী মানুষ। সেখানে ধরেন 100 জন শিক্ষক যদি